দর্শক সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবন। আপনারা জানেন যে আমার ভুবন অনুষ্ঠানে আমরা একজন প্রথিতযশা মানুষ তাকে স্বাগত জানাই এবং তার ভুবন নিয়ে আলাপ আলোচনা করি। এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সুদূর কলকাতা থেকে অধীর বিশ্বাস। তিনি লেখক এবং প্রকাশক এবং খুব ভালো আড্ডাও মারতে পারেন। অদিতদাকে নিয়ে আমার যে অভিজ্ঞতা, অদিতদা চমৎকার করে কথা বলেন এবং সবাই আসলে তার কথা মন্ত্রমুগ্ধের মতোই শোনে। দাদা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, আমার ভুবন অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার জি। আমরা এই অনুষ্ঠানটি আসলে একটা একটা কাঠামো আছে। কাঠামোটি হলো যে প্রথমে আমরা অতিথির কাছে তার যে কাজের জন্য তিনি খ্যাতি লাভ করেছেন তার সেই কাজের শুরুটা সম্পর্কে জানতে চাই। তারপর দ্বিতীয় পর্যায়ে আমরা ছোট করে তার কাজ সম্পর্কে জানতে চাই এবং শেষ পর্যায়ে আমরা তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই। তো আমরা জানি যে আপনি বাংলাদেশ থেকে, বাংলাদেশের মাগুরার থেকে আপনি কিশোর বয়সী আসলে আপনার দেশান্তর ঘটে এবং আপনি দেশভাগ নিয়ে আপনার যে যন্ত্রণা এবং যে আমি বলবো যে দেশভাগের যে বেদনা, সেই বেদনা আপনার নানাবিধ লেখায় উঠে এসেছে। যদি দেশভাগের স্মৃতি 4 পর্বের একটি বই রয়েছে আপনার, আল্লাহর জমিতে পা, উদ্বাস্তু পঞ্জিকা, চলো ইন্ডিয়া, গড় চুমুক এবং সম্প্রতি আরেকটি বই বেরিয়েছে ভুঁইফোরের বইপাড়া। অর্থাৎ প্রকাশকের জীবনী নিয়ে আপনার এই বইটি, কিছু অংশ আমি আগেই পড়েছি, পড়ার সৌভাগ্য হয়েছে। এবং আপনি কলকাতায় সরকারি অনেক পুরস্কার পেয়েছেন এবং শিশুদের জন্য লিখেছেন, শিশুদের জন্য পত্রিকা বার করছেন, বড়দের জন্য পত্রিকা বার করছেন, গাংচিল পত্রিকা। তো সব মিলিয়ে আমি বলবো আজকের এই লেখক এবং প্রকাশক অধীর বিশ্বাসের শুরুটা যদি একটু আমাদের সংক্ষেপে জানাতেন। আচ্ছা বিধান, প্রথমে আমার বাংলাদেশ আমার আমার প্রাণের মাটি, আমার জন্ম মাটি, মায়ের জায়গায়। তো একে আমি মানে ওই মাটি, ওই ভূমি তো আলাদা হয় না। আল্লাহর জমি, মানে পৃথিবীটা গোটাটাই আল্লাহর জমি, এটা আমি বিশ্বাস করি। এই দর্শনটা আমার আছে। মাটি কখনো ভাগ হয় না, মা ভাগ হয় না। আমার ওই জন্ম মাটি আমার কাছে পবিত্র। আমার মায়ের সঙ্গে আমি একই জায়গায় রাখি। তো এই জায়গার এই এখানকার যে দর্শক অথবা তার বাইরের দর্শক, প্রত্যেকের প্রতি আমার একটা মানে নম্র বা আমার শ্রদ্ধা জানিয়ে আমি শুরু করি। আর একটা কথা বলেছিলেন যে আপনার এই লেখালেখির শুরু বা ইত্যাদি, আপনার এই হয়ে ওঠা মানে আমার ওই মাটি, ওই দেশ, জন্ম মাটি, এই জন্ম মাটি কিন্তু আমাকে কোথাও না কোথাও হাজির করেছে, এখনো হাজির করছে। ওই মাটিটাকে আমি, ওই দেশটাকে, যাবতীয় লেখা দেখো। আর তোমার এই দেশভাগের স্মৃতি তো আর একটা খণ্ড আছে, দুটো খণ্ড, মোট 8টা বই বেরিয়েছে। যেটা একটা বই বেরোচ্ছে এই আগামী মাসেই, সেজ আর সাম্যর যৌথ উদ্যোগে, খুব বড় সংস্থা সেজ থেকে ইংরেজিতে বেরোচ্ছে। আগামী মাসে তার অনুবাদ হয়েছে, আমাদের অনুবাদ করেছেন ভি রামস্বামী। প্রায় 300 পাতার পেপার ব্যাক বই বেরোচ্ছে আমার। তো সবটাই কিন্তু আমার এই দেশ ও মাতৃকার কথা, জন্ম মাটির কথা, মানুষের কথা, আলো হাওয়ার কথা। আমি এদেশে শরীরটা এসছে, কিন্তু মন, জীবন, চোখ, ধ্যান ওখানেই রয়ে গেছে। এবং আমার শেষ ইচ্ছা যদি কিছু থাকে, যদি কোথাও না কোথাও আমার ওই মায়ের যেখানে দাহ করা হয়েছিল, সাতদুয়ার শ্মশান মধুমতি নদীর পাশে, ওইখানে যদি আমাকে রেখে দেয়, রেখে নিয়ে যায়, অন্তত ছুঁয়ে আসে, তাহলে আমি সবচেয়ে তৃপ্তি পাবো, সুখ পাবো। সেটা তো আমি দেখতে পাবো না, এটা আমার ইচ্ছে। সুতরাং তুমি বুঝতেই পারছো, এই দেশ, এই গ্রাম, এই এই রাষ্ট্র বা এই বিষয়টা এখন ভাগ হয়েছে, এটা কত আমার শরীরে জড়িয়ে আছে। আমি একটা লাইনও লিখতে পারি না, এখনো না। বারবার ফিরে আসে, বারবার মা ডাকে, বারবার গ্রাম ডাকে, আমার জনপদ ডাকে, মানুষ ডাকে, সে হাট ডাকে। তোমাদের কাছে গেছি,
তোমাদের কাছে বেড়াতে গেছি, কিন্তু আমার জন্ম মাটিতে আমি যাইনি। গেলে পারে আমার ওই রূপ তো আর দেখতে পাবো না। আমার খড়ের ঘর, শনের ঘর, মাটির উঠোন, সেটা দেখতে পাবো না। অনেক বড় বাড়ি হয়েছে, সেই রাস্তার নাম হয়েছে আবুল মতিন মৌলানা রোড। সেই মতি মৌলানা সাহেব আমাদের অভাবের সময় তার কাছে আমাদের বাগিচে যে এক টুকরো জমি ছিল, তার কাছে আমরা বিক্রি করে এসেছিলাম। কিন্তু আমাদের বাড়ি বিক্রি হয়েছিল গফুর মিয়ার কাছে। সেই সময় আমাদের 67-66 সালে আমরা ছিলাম এনিমি, শত্রু সম্পত্তি রেজিস্ট্রি হতো না, আইয়ুব খান নিয়ম করে দিয়েছিল। তো আমরা কিন্তু, আমার বাবা সেই সাদা কাগজে লিখে দিয়ে এসেছিলেন। সেই একটা আঙ্গুরা কোটের সামনে একটা মানে মিষ্টির দোকানে সাদা কাগজে লিখেছিলেন, বলে দাদা এইটুকু লিখে দিলেই হবে, এটা রেজিস্ট্রির থেকেও অনেক বড়, তুমি লিখে দিয়ে যাচ্ছ। তো এই জায়গা থেকে আমি গেছি, একবার দুবার গেছি, ফেরার পথে বাসে এসছি, সেই মধুমতির চিত্র দেখলাম, শুকনো হয়ে আছে, যেখানে শুশুক উঠতো, যেখানে তীরমুনির আমাদের জোরনের নৌকা হতো, সেই নদী, ভরাট নদী, একুল ওকুল দেখা যেন, ওদিকে পান্নান্দর, ও একটু বাদে ফরিদপুর, সেই নদী দেখলাম শুকনো। ওপাশে আমার নবগঙ্গা, সে জানি যে আরো কত শুকনো। তো এই জায়গায় যদি আমি যাই, নামি, তাহলে আমি কি দেখতে পাবো? আমি কি স্থির থাকতে পারবো? হয় আমি পাগল হয়ে যাব, গড়াগড়ি খাবো, অথবা কেমন হবে ওই ওই ওইটা আমি আর যাইনি, যাব না। আমি ওই 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 ভূমিটাকে আমি দেখতে পাবো না। দূর থেকে দেখি আমার স্বপ্নের বেলাভূমি পর পর করে সাজানো আছে, পলি মাটির মতন সাজানো আছে। আমার গ্রাম, আমার বটতলা, আমাদের সমাজ, অচ্ছুত পরিবার আমরা, আমাদের কেউ নিত না, সমাজ আমাকে জায়গা দেয়নি। বাবা চুল দাড়ি কেটে বেড়াতো, আমি পেছন পেছন যেতাম, হাটে যেতাম, 100 চাল হলে দৌড়ে দৌড়ে আমি নিয়ে আসতাম। খদ্দের ডাকতাম হাটের দিন স্কুল কামাই করে, যে কাকা চাচা আসো, আমার বাবার দোকানে আসো। চাচা বলতো যে তুই কাটবি? বলে আমি তো নখ কাটতে পারি, আমার বাবা চুল দাড়ি কাটবে। 1 আনা 2 আনা এই করে আমাদের সংসার চলত। এই যে জীবন, এই জীবনটা আসলে আমি, ওইটাই আমার জীবন, ওইটাই আমি লিখি। এর বাইরে কিছুই লিখতে পারি না। আমি তো জানি না, আমি তো নাগরিক হয়ে উঠিনি, আমার তো সভ্যতা আমার শরীরে আসেনি, আমি তো হাঁটুরে মানুষ। তুমি এই মানে পুরস্কার জীবনটাই বলো। আপনাকে আসলে লেখক হিসেবে তৈরি করেছে। জীবন হ্যাঁ, আপনাকে আমি যেভাবে আমি গড়ে দিয়েছে, আমি সেটাই হ্যাঁ, আপনার আর লেখক আমি সত্তা হয়ে ধরা দিয়েছে। এইটাই মানে এই বারবার আমি একটা জিনিসে দেখি, জি, দেখাতে চাই, একটা মানুষের জীবন, সে যদি সারা জীবন তাকে নিয়ে লেখে, লেখা কি শেষ হয়? হওয়ার কিন্তু আর কিছু কিছু জানার দরকার আছে। আমি তো জীবনে কোনোদিন লেখাপড়া করিনি, কারোর সাহিত্য পড়িনি, কারোর বই পড়িনি। তাহলে প্রশ্ন করতে হবে, তাহলে আপনি বই করেন কি করে? তো বই করি। যে লোক, যে পাণ্ডুলিপির একটা হেডিং দিতে পারে, সে হেডিং এ বুঝতে পারে যে লোকটা জানে। শিরোনামা দেখে আমি বুঝতে পারি, আর প্রথম পৃষ্ঠা দেখে আমি বুঝতে পারি। বেশি মা যেমন ভাত রান্না করে, গোটা ভাত তো আর টেপে না, একটা ভাত টেপে, টিপলে বোঝে যে ভাতটা হয়েছে কিনা। এটা আমার অভিজ্ঞতা, এটা আমার দর্শন। আর পড়ার জায়গাতে যে বিষয় নিয়ে একটা প্রবন্ধের বই হচ্ছে, সেটা আমি লেখাপড়ার সেই চর্চাটা তো আমার নেই। তা আমি বুঝতে পারি যে একটা শিরোনাম যদি তিনি করতে পারেন, তাহলে তার অভিজ্ঞতা আছে, দখল আছে। তাহলে আর একটা প্রশ্ন আসে, তাহলে আপনি কি করে এই বিষয়টাকে আরো পরিস্ফুট করেন, পাঠকের সামনে জি। হাজির করেন? আমার দেখার জন্য কেউ না কেউ আছে, তারা একটু দেখে দেয়। কিন্তু দাদা আপনার আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে সম্প্রতি আপনার যে বইটি বেরিয়েছে ভুঁইফোরের বইপাড়া, এটা নিয়ে যদি আমাদের বেরোচ্ছে বেরোচ্ছে। দর্শকদের জন্য এই কিছু বই বলতেন। এইটাতে কি হয় জানো তো, ওপার বাংলা থেকে আসা মানুষ যখন কলেজ স্ট্রিটে যাচ্ছি, কলেজ স্ট্রিটে বাবার দোকান করেছে, তো দোকান করছে, আমি বই কিনতে গেছিলাম, বাবাকে নিয়ে গেছিলাম, এত লোক এই সময়, বাবা ঘুগনি পাউরুটির দোকান করেছে। আর ওই ঘুগনি পাউরুটির দোকানের পাশ থেকে আমার স্বপ্ন দেখছি, এখানে যদি আমি একটা দোকান করতাম, এখানে যদি আমার একটা বই বিক্রি করতাম, তাহলে এখানে আমরা একটা কিছু করতে পারতাম। তখন তো এরকম ছিল না, ক্রাইসিস ছিল না, যে কোনো লোক একটুখানি কিছুদিন দোকানদারি করলে পারে, সেখানে সে জায়গা পেত। এখন ফুটপাত, তো এখন কলেজ স্ট্রিটের ফুটপাত প্রেসিডেন্সির সামনে দিয়ে, এ পাশে তার দাম কত জানো কি? 25 স্কোয়ার ফিট
20 স্কোয়ার ফিট, তার দাম হচ্ছে 20 লক্ষ থেকে 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা। তো ওই ফুটপাথে তো আমরা বসে, আমি বাবা পাউরুটি ঘুগনি বিক্রি করেছে, আমি সঙ্গে ছিলাম ওই বই পড়ার সময়, মানে ওই সিজনের সময়, জানুয়ারি মাসে। তো এই সময় তো আমাদের একটা স্বপ্ন ছিল যে এখানে যদি আমাদের একটা দোকান হয়, দোকান করতে। সে সময় হয়নি। পরবর্তীতে যে যখন আমি বই পড়ায় এলাম, আসলে আমি প্রুফ দেখতে এলাম। দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে প্রকাশনাতে কিন্নররা আমাকে হাতে করে নিয়ে গেছিলেন, বলেছিলেন গরিব মানুষ আমার বন্ধু লিখছে, সবে আমার লেখা হয়েছে, একটা লিখেছি। তো প্রুফ দেখা তার কাছে শিখি কি করে সাইন করতে হয়, কি করে, আর বানান জানি না তো। দেখে দেখে ভুল বানান যেটা আছে সেটা যদি টাইপে কম্পোজিং এ ভুল হয়, তখন হট মেটালে টাইপ হতো, তখন বুঝতে পারি যে এটা ভুল করেছে। ওই করে 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 ধীরে ধীরে কাজ করতে করতে কাজটা শেখা। আমি কিন্তু বুৎপত্তি জানি না, আমি কিন্তু গ্রামার জানি না, কিন্তু আমার চোখ বলে দেয় যে এটা ভুল। এই করেই শেখা, এই করে আমি আজকে প্রুফ মানুষের রিডারেরই চোখই তো প্রথমত এবং প্রধানত সেই বিষয়, মানে ভুলটা কিন্তু প্রথমে চোখেই ধরা পড়ে। সবাই তো আর চোখেই ধরা পড়ে। ব্যাকরণ জানে না বা না নিয়ম না জানে না না, প্রথমে তো না চোখেই না ধরা এইভাবে পড়ে। আমার কারণ আমার এই যে কলেজ স্ট্রিটের যে জার্নি, আসলে মানুষ চলছে দূরে দূরে, অলিতে গলিতে, মানুষের সঙ্গে সম্পর্ক ব্যবহার। আর আমি আসলে একটা বাস্তুহীন মানুষ। আমি প্রত্যেক এই বই পড়া, ভুই ফোড়ের বই পড়াকে, বই পড়াটাকে আমি আমার এই উদ্বাস্তু জীবনের সঙ্গে আমি একটা রিলেট করার চেষ্টা, সংযোগ, সেতু বন্ধনের চেষ্টা করেছি। এর ভেতরে আনন্দ যেমন আছে, সুখ যেমন আছে, দুঃখও আছে। তুমি কি জানো যে বই পড়া সত্যিকারের কথা আমাকে কি নিতে পেরেছে? নিতে পারেনি। কিন্তু প্রকাশক, যে সমস্ত প্রকাশক যাকে বলা হয় এলিটস ক্লাসের প্রকাশক, তারা মনে হচ্ছে সেটা দুয়ারে দুয়ারে সেটা ফ্যাক খেটে বেড়াতো, সপ্তাহ পেত, সে 20 টাকা 25 টাকা পেত, সে আজকে মানে লেখক হয়েছে, আবার সেই লেখক আবার প্রকাশক হয়েছে। হ্যাঁ, একটা প্রকাশনায় দাশগুপ্ত অ্যান্ড কোম্পানির 150 বছরের পূর্তি উপলক্ষে একটা স্মরণিকা বের করেছিল অরবিন্দ দাশগুপ্ত, আমাকে লিখতে বলেছিলেন বই পড়া নিয়ে। তা আমার জীবনের কথাটা আমি লিখেছিলাম। তো সেই জায়গা থেকে একটা বিখ্যাত, দুজন বিখ্যাত প্রকাশক, যেটা একদম প্রথম শ্রেণীর, তার কর্ণধার তাকে গিয়ে বলছেন এই এই লোকটাকে কেন দিয়ে লিখিয়েছেন, এ কেন আসবে এই 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 স্মরণিকায় লিখতে, এর যোগ্যতাটা কি? তুমি ভাবার চেষ্টা করো। আমি কোথাও নাম করিনি। তো এই সমস্ত শ্রেণী কিন্তু আজীবন আপামর শাসন করে এসেছে। এখনো কিন্তু সারা জীবন আমি প্রণাম করে এসেছি, এখনো কিন্তু আর প্রণাম করি না, প্রণাম নিও না। আমি প্রমাণ করতে চাই যে এই ভুইফোর, বাস্তুহীন, অশিক্ষিত, অচ্ছুত পরিবারের একটা মানুষ যে একটা দিশা দেখিয়ে গেল, একটা গাছ পুঁতে গেল, সেই গাছটা এমন গাছ হয়ে গেল, বট গাছের থেকেও শক্ত, ডালপালা এবং ইতিহাস পড়ে গেল। এটা হচ্ছে আমার একটা নিরিখ। জি, তো মানে এই বিষয়টা যদি মানুষটা কিন্তু আমাকে দিতে এরকম পারেনি। করে বলি দাদা, যে ভুইফোর আসলে আহ, এক একজন মানুষের এক একজনের সাপেক্ষে বিষয়টা নির্ধারিত হয়, যে যে মানুষটি হ্যাঁ আপনার সম্পর্কে জানে না তার কাছে আপনি হ্যাঁ, ভুইফোর। কিন্তু তাই তো, আপনার এদের কাছে আপনার তো গড়ে ওঠার একটা ব্যাপার আছে, হ্যাঁ। তো না, এটা গড়ে এটা ওঠে না। জানা না জানার বিষয়ের উপর নির্ভর করে। কিন্তু দাদা আরেকটা, আমরা শেষের দিকে আমি বল। মানে ছোট করে জানতে চাইবো যে আহ, মানে আপনি গাংচিল যে পত্রিকা এখন বেরোচ্ছে, দোয়েল বলে আপনার যে একটি অঙ্গ সংগঠন সংস্থা রয়েছে যেখান থেকে শিশুদের জন্য বইপত্র বেরোয়, আপনার প্রকাশনী নিয়ে আপনার ভবিষ্যতে সামনে মেলা আসছে, গত বছর মেলাটা ওইভাবে হয়নি, সংক্ষেপে যদি জানাতেন যে পরিকল্পনাটা কি। মেলা আসছে, প্রকাশনা আসছে, দেখো, আমি আমার মতো একটা কথা কি জানো তো বিধান, আমি একটা সংস্থায় চাকরি করতাম, তাদের প্রকাশনা রয়েছে, সেটা আমি নাই বা বললাম, অভিযোগ করি না। সেখানে কিন্তু 35 বছর কাজ করেছি, আমাকে কিন্তু লিখতে দেয়নি, কোথাও কোনো তাদের ইতিহাসে নেই, রেকর্ডে নেই যে আমি আমন্ত্রিত লেখক। তার কারণ আমি গ্রুপ ডি পদে কাজ করতাম, কারণ আমার কোনো যোগ্যতা নেই, লেখার জায়গাটা নেই। কিন্তু আমি প্রমাণ করব সেখানে একটা মানুষের যদি জীবনের দুর্যোগ না থাকে, অপমান না থাকে, মানে যদি না থাকে, সে কিন্তু ঘুরে দাঁড়াতে পারে না।
এইটাই হচ্ছে যে মূল কথা। আমার এই না হওয়ার পেছনে, না দেখার পেছনে আমার এই গড়ে ওঠা আমাকে অনবরত আমি ধার দিচ্ছি, ধারালো করছি, রেগুলার আমি কিন্তু শান দিই, বালি দিয়ে হেসোটাকে ধারালো করি। সেটা তো কোথাও না কোথাও তো ধার হয়েছে, কোথাও না কোথাও তো ব্যাপারটা হয়েছে। এই জায়গা থেকে যখন আমি দ্বিতীয় ইনিংস শুরু হয়ে গেল, যখন আমি রিটায়ারমেন্টটা করে গেলাম, তখন আমাকে যখন লিখতে দেয়নি, তখন আমি ভাবলাম যে প্রকাশনার থেকেও আমি একটা পত্রিকা সম্পাদক হব। যে পত্রিকা আমাকে লিখতে দেয়নি, ছোটদের জন্য বিদ্যাসাগর পুরস্কার পেলাম, পশ্চিমবঙ্গের সেরা পুরস্কার, 50,000 টাকা তার অর্থ, তারপর রূপোর মেডেল ইত্যাদি, এটা তো জানো। কিন্তু ওখান থেকে জি। আমাকে একদমই লিখতে, সেই পত্রিকারই সম্পাদক দোয়েল পত্রিকা আমি করেছি বছরে। তোমাকেও লিখতে বলেছি, তুমি লেখনি, তুমি চালাক মানুষ, আর আমাকে লিখে আর কি হবে। না না, আমি অন্য যাই হোক, পত্রিকায় লিখেছি আপনার। না কিন্তু আমার কাগজে তুমি লেখো না, তোমাকে কিন্তু আমি নেমন্তন্ন করেছিলাম, না না, আমি ভুলে ইয়েতে যেও না। লিখেছি আপনার, গাংচিল পত্রিকায় লিখেছি, সেটা তো দোয়েলটাতে ডানকুলে লেখা হয়নি, লিখেছো, লিখবো। কিন্তু বইলে আমি লিখতে বলেছিলাম, লিখতে পারো না লিখবো বলে লিখবো। না, মানুষ পারে না। অধীর দাস যদি পারে তাহলে তুমি কেন পারবে না? তোমার তোমার শৈশবটা লিখতে বলেছিলাম, অবশ্যই অবশ্যই লিখে উঠবো, তাই না? লিখে উঠবো, লিখে উঠবো এটা দাদা, কিন্তু অনেক। মাথায় রাখ। আমি ওইভাবে, আর অবশ্যই। আরেকটা কথা কি জানো তো, জি। আমি কিন্তু হ্যাঁ। খুঁজে বেড়াই। আমার আজকে 450 বই হয়েছে প্রায়, 450-র মধ্যে 97 থেকে 98% নতুন বই। বছরে প্রকাশনার ইতিহাস যদি দেখো, তাহলে গাংচিলে বছরে অন্তত 20 থেকে 25 জন জীবনের প্রথম বই বেরোচ্ছে এখনো। এটা কিন্তু আমাদের ভারত এই উপমহাদেশের রেকর্ডে নেই কিন্তু। তুমি যদি সার্চ করো, 20খানা লেখক তার আত্মপ্রকাশ ঘটছে আমার প্রকাশনায়। আর আমি কিন্তু বিশাল। সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছি, সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছি। এটা ঘটনা। যা দয়াময়ীর কথা, আনন্দ পুরস্কার পেয়েছে, বড় পুরস্কার পেয়েছে, হ্যাসেট থেকে বই বেড়েছে, মানে অন্তত 20-25টা অনুবাদ হয়ে গেছে, তার জীবনের প্রথম বই গাংচিল থেকে বেরিয়েছে। এরকম বহু বহু বহু, মানে কল্পনা কর। এইটা এটাই কিন্তু আমি একটা প্রকাশকের যে কাজ সেটা করি, করে আমি ঘুরে এটাই ঘুরে আপনার বেড়াই। সাফল্য, মানে এই এইটা জায়গাটাই আপনার সাফল্য প্রকাশক হিসেবে। সাফল্যতার এবং কারণ হচ্ছে তুমি জীবনে লেখনি ছোটদের কথা, জীবনে ভাবতেও পারো না, কিন্তু আমি তোমাকে দিয়ে লেখাবো। এইটি হচ্ছে একটা সম্পাদকের কাজ, প্রকাশকের কাজ। কি একদম ঠিক একদম না? দাদা। তো সুতরাং আমি অবশ্যই তো আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। অবশ্যই আমি লিখে উঠবো। আহ, কিন্তু আজকের এই সংবাদ প্রকাশের সাথে আপনি যুক্ত হয়েছেন, সেজন্য আমি খুবই আনন্দিত। এবং আপনার ভুবন সম্পর্কে আমি জানি না কতটুকু মানে তুলে আনতে পেরেছি, কিন্তু আজ যতটুকুই পেরেছি, আশা করি যে আমাদের যারা দর্শক আছেন তারা আপনার কথা শুনে কিছুটা আবেগ তাড়িত হবেন এবং কিছুটা আবেগটা হয়তোবা তো প্রত্যেক নস্টালজিক হবেন। প্রত্যেক মানুষ পারেন, যে কোনো আমার দর্শকও পারেন, আমাকেও ছাড়িয়ে যেতে পারেন, কিন্তু তাকে নিষ্ঠ হতে হবে, একাগ্র মনে যে কোনো ভাববেন, সেটাই সেই ভাবনাটাকে তার মতন করে লিপিবদ্ধ করুন, সেটাই নিয়মিত লিপিবদ্ধ করুন, কাটাছেঁড়া করুন, তিনি কিন্তু এটা গড়ে উঠবেন। আমি যেভাবে গড়ে উঠেছি, আমার কোনো শিক্ষা সেটাই নেই, আমার কোনো গাইডলাইন নেই, কোনো কিছু না। যে কোনো মানুষ, আমি অঙ্ক জানি না, ইংরেজি জানি না, জি কিন্তু আমি জি তো আমার মায়ের ভাষাটা জানি, সেই জি। ভাষাতে লিপিবদ্ধ করুন, নিজের কথা অনেক। বলুন, সত্যি কথা বলুন, নিজের দর্শনটা বলা। মার্কস হেগেল কার্ড দরকার নেই, আপনারও একটা দর্শন আছে, চাষিবাসীরও একটা দর্শন আছে। সেই দর্শন একদম কি? একদম। মানুষের পক্ষে, সত্যি কথা, এবং জীবনের পক্ষে, দেশের পক্ষে। এই জি। ভাবনাটা রাখুন এবং সৎভাবে উচ্চারণ করুন, দেখবেন কোথাও না কোথাও গড়ে উঠেছে, যেমন জি। আমি কিছুটা হয়েছি। এই অনেক আমার ধন্যবাদ দাদা। দর্শকদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি দর্শক, জানি না। এতক্ষণ যারা আপনারা আমার ভুবন দেখলেন, অধীর বিশ্বাসের ভুবন দেখলেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের এই আয়োজন।